সিনেমার শুরুতে সুন্দর একটি পরিবেশে একটি বাচ্চা মেয়েকে দেখানো হয়, যার নাম সুহানা। ওকে নিয়েই আমাদের গল্প। 5 মাসের গর্ভবতী মা আর স্টিলের কারখানায় কাজ করা হতো দরিদ্র বাবার একমাত্র কন্যার নাম সুহানা। বাবার অল্প আয়ে সংসার চলে না, তাই তার মা বাড়ির কাজের পাশাপাশি ছোট্ট একটি দোকানেও কাজ করে। তারপরেও সংসারে অভাব অনটন লেগেই থাকে। বাবা মায়ের ব্যস্ত জীবনে হাজারটা অভিযোগ ছোট্ট সুহানার, যেমন মা কেন চুল বেঁধে দেয় না, বাবা কেন স্কুলে নিয়ে যায় না। এমন এক বৃষ্টিভেজা সকালে সোহানা একা একা স্কুলে যাচ্ছিল। তার মাথায় ছিল হলদে রঙের ছাতা, আর মাত্র 10 কদম হাঁটলে স্কুল। তখনই তার সামনে একটি মধ্যবয়স্ক লোক আসে। বৃষ্টিতে তার পুরো শরীর ভেজা। সে সোহানার দিকে তাকিয়ে বলে, মামনি, তোমার ছাতাটা খুব সুন্দর। তুমি কি রাস্তার শেষ মাথা পর্যন্ত ছাতা মাথায় আমাকে এগিয়ে দেবে? ছোট্ট সোহানা তার সরল বিশ্বাসে এক মানুষরূপী জানোয়ারের ফাঁদে পা দেয়। সে সোহানার মুখ চেপে ধরে একটি পরিত্যক্ত গোডাউনে নিয়ে যায়। ছোট্ট সোহানার উপর চালায় অমানবিক নির্যাতন। আঘাতে আঘাতে তার পুরো শরীর ক্ষত বিক্ষত করে দেয়। একটু আগে যাকে ভালো মানুষ ভেবে সাহায্য করতে চেয়েছিল সোহানা, তারই জঘন্য খারাপ রূপ দেখতে হয় সোহানাকে। তার নাক মুখ চেপে ধরে চালায় অত্যাচার, যাতে সে কোনো শব্দ করতে না পারে। পার্শ্বিকভাবে 8 বছরের ছোট্ট মেয়ে সোহানাকে ধর্ষণের পর তার রক্তাক্ত দেহটি ওখানে ফেলে রেখে যায়। হাতের কাছে পড়ে থাকা মোবাইল দিয়ে সোহানা কল করে 911 নাম্বারের সাহায্যের জন্য। একটু পর পুলিশ সেখানে এসে তার ক্ষত বিক্ষত রক্তাক্ত দেহটি তুলে নিয়ে যায় হাসপাতালে। ডাক্তার সোহানাকে দেখে বলে, এই মেয়ের বাঁচার সম্ভাবনা খুবই কম। পুলিশের ফোন পেয়ে সোহানার মা বাবা হাসপাতালে ছুটে আসে। এসে দেখে তাদের আদরের ছোট্ট মেয়েটা মৃত্যুর সাথে লড়াই করছে। সুন্দর ঝলমলে শরীরটা রক্তাক্ত হয়ে আছে। সোহানাকে অপারেশন থিয়েটারে নেবার পর প্রচুর রক্তক্ষরণ হয়, যার ফলে সোহানার বাঁচার সম্ভাবনা কমতে থাকে। এমন সময় ডাক্তার সোহানার মা বাবাকে জানায়, সোহানার শরীরের খাদ্যনালীর শেষ অংশ কেটে বাদ দিতে হবে, তা না হলে সোহানাকে বাঁচানো যাবে না। অবশেষে সোহানার শরীরের খাদ্যনালীর শেষ অংশ কেটে বাদ দেওয়া হয়। কৃত্রিম এক পাইপও তৈরি করে ব্যাগ ঝুলিয়ে দেওয়া হয় পেটের এক পাশ দিয়ে। সারা জীবন বিকলাঙ্গ এই শরীর নিয়ে বেঁচে থাকতে হবে সোহানাকে। এই দুঃসহ অনুভূতি সোহানার মা বাবার জীবন বিপর্যস্ত করে দেয়। নির্মমতার চূড়ান্তে পৌঁছে যায় যখন সোহানার জ্ঞান ফেরে। মিডিয়া, পুলিশ, সাংবাদিক হাসপাতাল ভর্তি হয়ে যায়। তারা সোহানার জবানবন্দি চায়, জানতে চায় সেই ভয়াবহ সময়ের কথা। অসহায় সোহানাকে আইসিইউর বেডে কাতরাতে কাতরাতে জবানবন্দি দিতে হয়। মুখ খুলে বলতে হয় সেই জঘন্য অতীতের কথা। সন্তানের ভবিষ্যৎ আর মানসিক অবস্থার কথা চিন্তা করে তার বাবা মা কখনো চায়নি এই ঘটনা পৃথিবীর কেউ জানুক। তো মিডিয়া আর সাংবাদিকের কারণে চাপা থাকেনি কিছুই। সোহানার এই বিধ্বস্ত সময়েও সাংবাদিকেরা ভিড় করেছে হাসপাতালে সোহানার স্টেটমেন্ট নেওয়ার জন্য। কঠিন এই নিষ্ঠুরতার হাত থেকে সন্তানকে বাঁচানোর জন্য সোহানার বাবা সোহানাকে কাঁধে নিয়ে ছুটতে থাকে বাইরের দিকে। টানা হেঁচড়ার ফলে সোহানার শারীরিক অবস্থার আরো ক্ষতি হয়। সোহানার 5 মাসের গর্ভবতী মা এসব সহ্য করতে না পেরে নিজেই অসুস্থ হয়ে পড়েন। প্রিয় দর্শক, আমি হয়তো এই দৃশ্যের কথা আপনাদেরকে বুঝিয়ে বলতে পারবো না। এই দৃশ্যে সবাই যে অভিনয় করেছেন, দেখতে বসলে আপনি হয়তো কেঁদেই ফেলবেন। এখন নিজের স্ত্রী আর সন্তানের ভয়াবহ এই পরিস্থিতিতে সোহানার বাবাকে সাহায্যের জন্য হাত পাততে হয় প্রতিবেশীদের কাছে। ডাক্তার নার্সদের অক্লান্ত পরিশ্রমে ধীরে ধীরে সুস্থ হতে থাকে সোহানা। শারীরিকভাবে সুস্থ হতে পারলেও সে মানসিকভাবে সুস্থ হতে পারে না। কারো সাথে কথা পর্যন্ত বলে না, যেন সে বোবা হয়ে গেছে। প্রচন্ড লজ্জা আর অভিমানে সে তার বাবার সামনে পর্যন্ত আসে না। তার বাবাও কি ওই মানুষরূপী জানোয়ারটার মতো? এই অস্পষ্ট থটে প্রশ্ন থেকে যায় সোহানার মনে। এমন সময় এগিয়ে আসেন চংজাংসু আর তার সামাজিক সংঘ, যারা যৌন নিপীড়িত শিশুদেরকে সাহায্য করে। চংজাংসুকেরই পরামর্শ মতে সোহানার প্রিয় কার্টুন চরিত্রের ড্রেস পরে তারা আনন্দের ব্যবস্থা করেন তার মা। সন্তানের মুখে এক চিলতে হাসি ফোটানোর জন্য টাকা দিয়ে ভাড়া করে আনা মোটা মোটা ড্রেস পরে নেচে গিয়ে আনন্দ দেন তার মা। সন্তানের মন ভালো করতে, একটু তার পাশে থাকতে কার্টুনের ড্রেস চেয়ে নেন তার বাবা। সন্তান চাইলে কি আর প্রিয়জনের থেকে দূরে থাকতে পারে? বরং প্রতি রাতে কার্টুনের ড্রেস পরে ছদ্মবেশে সোহানার পাশে হাজির হন তার বাবা। স্কুলের মাঠে অথবা হাসপাতালের করিডোরে কার্টুনের ড্রেস পরে সোহানার বাবা সবসময় তার পাশে থাকে। সবার সহযোগিতায় ধীরে ধীরে সুস্থ হয়ে যায় সোহানা, কিন্তু শারীরিকভাবে সুস্থ হওয়ার পরেও সে বাড়ি যেতে চায় না। আর স্কুলের বন্ধুরা তার দিকে কিভাবে তাকাবে? সবাই যে তাকে ঘৃণার চোখে দেখবে, এই ধরনের লজ্জায় সোহানার ছোট্ট মনটাকে গ্রাস করে ফেলে। সেই পরিচিত স্কুলের রাস্তায় সে কি যেতে পারবে, যেখানে তার জীবনে সবচেয়ে ভয়াবহ ঘটনাটি ঘটেছিল? কিন্তু যে প্রতিবেশী মানুষগুলোর থেকে সোহানা আর সোহানার বাবা মুখ লুকাতে চেয়েছিল, সেই প্রতিবেশীরাই তাদের পাশে ছায়া হয়ে দাঁড়ায়। সোহানা বাড়ি ফিরে দেখতে পায় তার বাড়ি ফেরার খবরে অসংখ্য স্টিকার আর অনেকগুলো চিরকুটে ভরিয়ে দিয়েছে তার বন্ধুরা। সোহানার ঘর সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে তার প্রতিবেশীরা। যে বন্ধু তার সাথে সারাক্ষণ ঝগড়া করতো, সেও কথা দেয় তারা দুজন সবসময় একসাথে স্কুলে যাবে, একসাথে বাড়ি ফিরবে, কখনো আলাদা হতে দিবে না। আসলে একটা মানুষ যখন অন্ধকারে পড়ে যায়, তখন আরেকজনের সাহায্যই পারে তাকে আলোর মুখ দেখাতে। অন্যদিকে দেখানো হয় সোহানার জবানবন্দিতে ধরা পড়ে সেই আসামি যে সোহানাকে ধর্ষণ করেছিল। তার বাসা থেকে তাকে আটক করা হয়।
তার ফাইল ঘেঁটে দেখা হয় সে পূর্বের বহু বছর জেল খাটা দাগী আসামি এবং তার বাসার কাছেই পাওয়া যায় সোহানাকে ধর্ষণের আলামত, যাতে সোহানার রক্তের দাগ লেগে আছে। কোর্টের জবানবন্দিতে সে পুরোপুরি ধর্ষণের কথা অস্বীকার করে। সে বলে, আমি তখন মাতাল ছিলাম, আমি সজ্ঞানে কোনো কিছু করিনি, কাজেই আমার কোনো কিছু মনেও নেই। কিন্তু সে মিথ্যা কথা বলছে। ধর্ষণের মতো জঘন্য অপরাধ সে পুরোপুরি সজ্ঞানে করেছে। কিডন্যাপের সময়কার কোনো সিসিটিভি ফুটেজ সে রাখেনি। ধর্ষণের সব আলামত সে পুরোপুরি গায়েব করে দিয়েছে। অদ্ভুত আইন ব্যবস্থার বিচারে সোহানার জবানবন্দির মূল্য কম, তাই তাকে আবারও কোর্টে ডাকা হয় জবানবন্দি নেওয়ার জন্য। আবারও ছোট্ট মেয়েটার উপর চলে প্রশ্নের বান। কঠিন কঠিন প্রশ্নের শিকার হতে হয় সোহানাকে। লজ্জা শর্মের মাথা খেয়ে সব প্রশ্নের উত্তর দিতে হয় পরিষ্কারভাবে। আসামি পক্ষের উকিল অবশ্য সোহানাকে জিজ্ঞেস করে, তুমি কি ধর্ষকের গা থেকে মদের গন্ধ পেয়েছিলে? সত্যবাদী সোহানা উত্তর দেয়, হ্যাঁ, সে আসামির গা থেকে উৎকট মদের গন্ধ পেয়েছিল। শুধুমাত্র নিজেকে নেশাগ্রস্ত দাবি করে আসামি নিজেকে নির্দোষ প্রমাণ করতে চায়। আর জজ সাহেব ধর্ষণের মতো জঘন্য অপরাধের শাস্তি বিনা জরিমানায় মাত্র 12 বছরের কারাবাস দেন। একটা 8 বছরের বাচ্চা মেয়েকে শারীরিকভাবে ও মানসিকভাবে বিকলাঙ্গ করে দেওয়ার শাস্তি বিনা জরিমানায় মাত্র 12 বছর। সারা আদালতে প্রতিবাদের ঝড় ওঠে। সোহানার মায়ের অসহায় কান্নায় পরিবেশ ভারী হয়ে ওঠে। রাগে দুঃখে হিতাহিত জ্ঞান হারিয়ে ভারী কাঠের টুকরো হাতে নিয়ে এগিয়ে যায় সোহানার বাবা আসামির দিকে। মাথায় বাড়ি দিয়ে মেরে ফেলতে চায় আসামিকে। যে বিচার আদালত করতে পারেনি সেই বিচার নিজের হাতে করার নিষ্ফল চেষ্টা যাকে বলে। নিশ্চয় সন্তানের জন্য বাবার কষ্টের কাছে জেলের ফাঁসির ভয়ের কোনো পরোয়া নেই। কিন্তু সোহানা ছুটে গিয়ে আটকায় তার বাবাকে। বাবা, প্লিজ বাড়ি চলো, আমি বাড়ি যাব। এত চেষ্টার পরেও ন্যায় বিচার না পেয়ে সোহানা আর সোহানার বাবা মা ফিরে আসে শূন্য হাতে। দুঃস্বপ্নের রাত যত দীর্ঘই হোক না কেন, সময় থেমে থাকে না। পেছনের অতীতগুলো পেছনেই ফেলে সোহানার পরিবার সামনের দিনগুলোতে এগিয়ে যায়, নতুন করে বাঁচার আশা খোঁজে। প্রিয় দর্শক, এই পর্যন্ত শুনেই হয়তো আপনার মনটা বিষণ্ণ হয়ে গেছে, কিন্তু বাস্তবতা এর চেয়েও ভয়ঙ্কর। 12 বছরের জেল পেরিয়ে এই আসামি মুক্তি পেয়েছে গত বছর, অর্থাৎ 2020 সালে। যে পৃথিবীতে 8 বছর বয়সে ধর্ষিত হওয়া সোহানা বেঁচে থাকার লড়াই করছে, এখন সেই পৃথিবীতেই ধর্ষক মুক্ত বাতাসে ঘুরে বেড়াচ্ছে। অদ্ভুত বিচার ব্যবস্থায় এই বিচার কতটুকু যুক্তিযুক্ত, নাকি নারী হিসেবে পৃথিবীতে জন্ম নেওয়াই অপরাধ?